বৃষ্টির কথা শুনে মুচকি হেসে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লো বর্ষা আর শ্রাবণের বডিগার্ডরা। কিছুক্ষণের মাঝে শ্রাবণের বাসায় পৌঁছে গেল ওরা। বাসার সামনে গাড়ি থামতে দৌড়ে বাসায় ঢুকে শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি। রুমে গিয়ে দেখে শ্রাবণ রুমে নেই, তাই বৃষ্টি আবারও ফিরে আসতে চাইলো। আর তখনই বৃষ্টির কানে ভেসে আসলো গিটারের সুর। বৃষ্টি আর বুঝতে বাকি রইল না শ্রাবণ বেলকনিতে বসে গিটার বাজাচ্ছে। বৃষ্টি এক মুহূর্ত দেরি না করে চলে গেল বেলকনিতে শ্রাবণের সামনে। শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেই গিটার বাজানো বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো বৃষ্টির চোখে পানি ছলছল করছে। এটা দেখে শ্রাবণ কিছু বলবে তার আগেই বৃষ্টি উঁচু হয়ে দাঁড়িয়ে শ্রাবণের ঠোঁট আঁকড়ে ধরলো। বৃষ্টির এমন কাণ্ডে রীতিমতন 440 ভোল্টের ঝটকা খেলো শ্রাবণ। কিছুক্ষণ পর বৃষ্টি শ্রাবণকে ছেড়ে দিল। শ্রাবণ বড় বড় চোখ করে বৃষ্টিকে কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণের গালে ঠাস করে একটা চড় মেরে দিল বৃষ্টি। গতবারের মতন এবারও শ্রাবণ যেন বৃষ্টির ব্যবহারে 440 ভোল্টের ঝটকা খেলো। তারপর গালে হাত দিয়ে বৃষ্টির দিকে অবাক চোখে তাকালো শ্রাবণ। শ্রাবণকে তাকাতে দেখে বৃষ্টি শ্রাবণের কলার ধরে বলতে লাগলো, কি ভাবেন কি আপনি নিজেকে? যখন খুশি রাগ দেখাবেন আপনি আমার সাথে, আর আমি একটু রাগ করলেই ছেড়ে চলে আসবেন আমায়। হসপিটালে ভুল বুঝে একটু দূরে যেতে বলেছি বলে এখানে এসে দেবদাসের মতো গিটার বাজাবেন কেন? আপনি কি আমায় দুটো থাপ্পড় মেরে বোঝাতে পারতেন না ভুলটা আমার? এভাবে আমায় ফেলে চলে এলেন আপনি। একটা বারও ভাবলেন না যখন আমি নিজের ভুল বুঝতে পারবো তখন আমার কতটা খারাপ লাগবে? কান খুলে শুনে রাখুন মিস্টার শ্রাবণ চৌধুরী, এরপর যদি কখনো আমি আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরেও চলে যাই, আপনি আমায় ছিনিয়ে নিয়ে আসবেন সেখান থেকে। কখনো নিজের থেকে দূরে থাকতে দেবেন না আমায়। বৃষ্টির শুধু শ্রাবণ চৌধুরীর আর কারণ নয়, বুঝেছেন আপনি? কথাগুলো বলার সময় বৃষ্টির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো গালের উপর। বৃষ্টি যখনই শ্রাবণকে ছেড়ে দিয়ে চলে যেতে নেবে তখনই শ্রাবণ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে চোখের জলগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে বলল, এই মেয়ে, কী ভাবো তুমি? হ্যাঁ, যখন খুশি ভুল বুঝে অবহেলা করবে আমায়, আর সব সময় এমন বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে? কেন বুঝতে চাও না তুমি? আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, তোমার অবহেলাগুলো বুকের এইখানটায় বুকের বাম পাশে দেখিয়ে গিয়ে লাগে আমার। কতটা কষ্ট হয় তখন বোঝো তুমি? আর কি যেন বলছিলে তুমি? যদি আমায় ভুল বুঝে দূরে চলে যাও তাহলে তোমায় ফিরিয়ে আনতে, তাই না? এরপর কখনো আমায় ভুল বুঝে দূরে যাওয়ার চেষ্টা করে দেখো, ঠ্যাং ভেঙে চোখের সামনে বসিয়ে রাখবো, তারপর দেখবো কি করে দূরে যাও আমার থেকে। শ্রাবণের কথা শুনে বৃষ্টির চোখ বড় বড় করে আস্তে করে বলল, সাধে কি আর রাক্ষস ডাকি? আপনি তো সত্যি একটা ডেভিল রাক্ষস, সব সময় খালি ভয় দেখানো। আস্তে করে বললেও শ্রাবণ শুনতে আর ভুল হলো না বৃষ্টির কথা। তাই শ্রাবণ বাঁকা হেসে বলল, এর আগে যেন আমায় রাক্ষস বলাতে কি করেছিলাম আমি? হ্যাঁ, মনে হয় ম্যাডাম সেটা ভুলে গেছেন, তাই না? ওকে, আবার মনে করিয়ে দিচ্ছি। শ্রাবণের কথা শুনে ভয় ঢোক গেল বৃষ্টি। তারপর বড় বড় চোখ করে থতমত খেয়ে বলল, দেখুন, আমায় এখন যেতে দিন। বর্ষা চলে আসবে, আমার কাজ আছে। এতটুকু বলেই শ্রাবণ একটা বাঁকা হাসি দিয়ে আলতো করে বৃষ্টির চুলের মুঠি ধরে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল বৃষ্টির। এদিকে মাহিবের দাফন সম্পন্ন করে বাসায় ফিরল মাহাবুর। তারপর রাগের চোখ রক্তবর্ণ করে দাঁতে দাঁত চেপে বলল, তুই আজ যে মেয়ের জন্য আমার ছেলেটাকে এমন জঘন্যভাবে হত্যা করেছিস শ্রাবণ, সেই মেয়েকে আমি সারা জীবনের মতো তোর থেকে দূরে করে দিব। সেই মেয়েই হবে তোর জীবনের কাল। তোকেও আমি এমন কষ্টজনক মৃত্যু দিব শ্রাবণ, যা তুই কল্পনাও করতে পারবি না। কথাগুলো বলে কাকে যেন ফোন করলো মাহাবুর। তারপর কিছুক্ষণ ফোনে কথা বলে ফোনটা কেটে দিয়ে ডেভিল হেসে বলল, এবার বুঝবি শ্রাবণ, তোর প্রিয় মানুষটাই তোর শত্রু হয়ে দাঁড়াবে, আর তুই তার কিছুই করতে পারবি না। তোকে তো শেষ করেই ছাড়বো শ্রাবণ। বৃষ্টিকে নিয়ে ডিনার করতে নিচে এলো শ্রাবণ। নিচে আসতেই হঠাৎ বৃষ্টির মনে পড়লো ওর ভাই রাসেলের কথা। তাই বৃষ্টি উত্তেজিত কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞাসা করলো, শ্রাবণ, রাসেল ভাইয়া কোথায়? মাহিব তো আমার সাথে রাসেল ভাইয়াকেও তুলে নিয়ে গেছিল। আমায় তো আপনি বাঁচিয়ে এনেছেন, কিন্তু রাসেল ভাইয়াকে তো কোথাও দেখলাম না। সে কোথায় শ্রাবণ? বৃষ্টির কথা শোনা মুহূর্তে রাগে কটমট করতে লাগলো শ্রাবণ। তারপর বলল, রাসেলকে আমি পাইনি বৃষ্টি,
তবে ওকে যদি আমি পেতাম তাহলে ওকেও শেষ করে ফেলতাম আমি। তুমি জানো না বৃষ্টি, তোমার ভাই নামের কলঙ্ক ওই রাসেল তোমার ইচ্ছে করে নিয়ে গিয়েছিল ওই মাহিবের কাছে। মাহিবের টাকার লোভের পড়ে হয়তো তোমাকে ওদের কাছে গিয়ে সে সেখান থেকে চলে গেছে, তাই তাকে পাইনি আমি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রাগই লুকে বলল, মুখ সামলিয়ে কথা বলুন শ্রাবণ। ভুলে যাবেন না আপনি আমার বাবা সমতুল্য ভাইয়ের ব্যাপারে কথা বলছেন। আর আমি আমার ভাইকে চিনি, সে কখনোই আমার সাথে এমনটা করতে পারবে না। আর অজ্ঞান হওয়ার আগেও আমি দেখেছিলাম ভাইয়া আমায় বাঁচানোর জন্য কেমন ছটপট করছিল। তাহলে আমার ভাই এখন কোথায়? তার কিছু হয়নি তো? কথাগুলো বলে রাসেলের চিন্তায় কান্না করতে লাগলো বৃষ্টি। বৃষ্টিকে থামানোর জন্য শ্রাবণ কিছু বলবে, তার আগে শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোনটা কানে ধরে বলল, হ্যালো, হ্যাঁ নিলয় বলো। নীলেশ শ্রাবণের আর এক বডিগার্ডের নাম। হোয়াট? কি বলছো তুমি? ওকে, তোমরা ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি ডিনার করে নিয়ে শুয়ে পড়ো বৃষ্টি, আমার আসতে দেরি হবে, কালকে আমাদের বিয়ে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ো। কথাটা বলে বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল শ্রাবণ। আর বাসায় পাহারা দেওয়ার জন্য 20 জন বডিগার্ড রেখে যায় দরজার সামনে। বৃষ্টি অবাক হয়ে চেয়ে থাকে শ্রাবণের চলে যাওয়ার দিকে। বৃষ্টির মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে ওর সাথে। শ্রাবণ চলে গেলে বৃষ্টি কিছু না খেয়েই শ্রাবণের রুমে গিয়ে শুয়ে পড়ল। ওর কেন জানি মনটা বড় কুকাইছে, যেন ওর জীবন থেকে ওর প্রিয় কিছু হারাতে যাচ্ছে। বৃষ্টি কি করবে ভেবে পাচ্ছে না, তাই উঠে দাঁড়িয়ে বেলকনিতে চলে গেল বৃষ্টি। তারপর আকাশের দিকে তাকিয়ে রইল আনমনে। আকাশে আজকে চাঁদ নেই, নেই কোনো আলো ছায়া, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে। বৃষ্টির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এদিকে বর্ষাও নেই, বাসায় যে ওর সাথে কথা বলে একটু মনটা ভালো করবে। শেষে আর সইতে না পারে বৃষ্টি ভাবলে ওর ভাবি স্নেহাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে কি খবর, কিন্তু ফোন পাবে কোথায়? ওর ফোনটা তো মাহিব যখন ধরে নিয়ে যায় তখন কোথায় পড়ে গেছে আর পায়নি। হঠাৎ বৃষ্টির মাথায় বুদ্ধি এলো ল্যান্ডলাইন থেকে ফোন করার। বৃষ্টি আর দেরি না করে শ্রাবণের বাসার ল্যান্ডলাইন থেকে সেনার নাম্বারে কল দিল, কিন্তু প্রায় 10 বার কল করার পরও ফোনটা রিসিভ হলো না। বৃষ্টির মনে যেন ভয়টা আরও জেগে বসলো। বৃষ্টি আর কিছুতেই ঘরে বসে থাকতে পারছে না। এদিকে শ্রাবণের আসারও নাম নেই। অনেক রাত হয়ে গেছে। বৃষ্টি ঠিক করলো ও এখনই রাসেলের বাসায় যাবে, যেই ভাবা সেই কাজ। বৃষ্টির রুম থেকে বেরিয়ে দরজার কাছে যেতে শ্রাবণে রেখে যাওয়া গার্ডরা এসে সামনে দাঁড়ালো বৃষ্টির। তারপর একজন গার্ড বলল, সরি ম্যাডাম, আপনি বাইরে যেতে পারবেন না, আপনার এই বাসা থেকে বাইরে যাওয়া বারণ। যেতে দিন আপনারা আমায়, আমি আমার ভাই ভাবির কাছে যেতে চাই। সরি ম্যাডাম, আমরা স্যারের অনুমতি ছাড়া আপনাকে কোথাও যেতে দিতে পারবো না, আপনি ভেতরে যান ম্যাডাম। বৃষ্টি অনেক চেষ্টা করেও বাইরে যেতে সক্ষম হতে পারলো না, তাই বাধ্য হয়ে রাগ নিয়ে নিজের রুমে চলে আসলো বৃষ্টি। সারা রাত পার হয়ে গেল কিন্তু শ্রাবণের আসার নাম নেই। আর আশ্চর্যজনকভাবে শ্রাবণের কোনো বডিগার্ড বা বর্ষা কেউ নেই এখানে। বৃষ্টির খুব একা একা লাগছে। সকাল 9টার সময় শ্রাবণ বাসায় ফিরল। শ্রাবণের জামা কাপড়ে রক্ত মাখা, শ্রাবণের হাতেও রক্ত, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। শ্রাবণকে এই অবস্থা দেখে দৌড়িয়ে শ্রাবণ কাছে এসে দাঁড়ালো বৃষ্টি। তারপর শ্রাবণের দিকে অবাক চোখে তাকিয়ে বৃষ্টি বলল, এ কি শ্রাবণ, এ অবস্থা কেন আপনার? আজকে আবার কাকে খুন করে আসলেন আপনি? কার রক্ত এগুলো? কি হলো শ্রাবণ, উত্তর দিন আমার কথার। আর কত মানুষকে খুন করে খুনি হবেন আপনি? বৃষ্টির কথা শুনে শ্রাবণ নিচের দিকে তাকিয়ে অপরাধীর মতন বলল, আমি বাঁচাতে পারিনি বৃষ্টি, আমি বাঁচাতে পারিনি তাদের। কাদের কথা বলছেন আপনি শ্রাবণ? কাদের বাঁচাতে পারেননি আপনি? বিশ্বাস করো বৃষ্টি, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করার ছিল না আমার। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার। আমি রাসেল ভাই এভাবে বাঁচাতে পারিনি বৃষ্টি। শ্রাবণের শেষ কথাটা শোনার সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বৃষ্টির। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বৃষ্টি। বৃষ্টি দুপা পিছিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কি বলছেন কি আপনি? রাসেল ভাইয়া আর ভাবিকে বাঁচাতে পারেননি মানে কি? আমি ঠিকই বলছি বৃষ্টি, আমাদের কোনো অচেনা শত্রু আমি পৌঁছানোর আগে নির্মমভাবে খুন করেছে রাসেল ভাইয়া স্নেহা ভাবিকে। আমি শত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারিনি বৃষ্টি, পারিনি আমি। শ্রাবণের কথা শুনে স্তব্ধ হয়ে গেল বৃষ্টি। ধপ করে নিচে বসে পড়ে চিৎকার করে কান্না করতে করতে বৃষ্টি বলতে লাগলো, এ হতে পারে না শ্রাবণ, আমার ভাইয়া ভাবির কিছু হতে পারে না।
তারা আমার ভাই ভাবি নয়, আমার মা বাবা ছিল। শ্রাবণ, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না। আপনি মিথ্যে বলছেন। বলুন শ্রাবণ, আপনি যা বলছেন সব মিথ্যে। আমার ভাই ভাবি ভালো আছে, সুস্থ আছে ওরা। বৃষ্টির অবস্থা দেখে শ্রাবণ বৃষ্টির পাশে বসে বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না জান, কেঁদো না তুমি। যে রাসেল ভাইয়া স্নেহা ভাবিকে খুন করেছে তাকে ছাড়বো না আমি। তাকেও আমি মাহিবের চাইতেও ভয়ানক শাস্তি দিয়ে মারবো। আমি আমার ভাইয়া আর ভাবির কাছে যাব শ্রাবণ। আমায় নিয়ে চলুন তাদের কাছে। আমি ভাইয়া আর ভাবির কাছে যাব। শান্ত হও জান, কোথাও যেতে হবে না তোমায়। রাসেল ভাইয়া স্নেহা ভাবির লাশ নিয়ে এসেছি আমি এখানে। কোথায় শ্রাবণ? কোথায় আমার ভাইয়া আর ভাবি? কথাগুলো বলতে বলতে বাইরের দিকে ছুটতে গেল বৃষ্টি। বাইরে গিয়ে দেখলো সাদা কাপড়ে পেঁচানো দুটো লাশের পড়ে আছে সামনে। দুটো লাশই রক্ত মাখামাখি। বৃষ্টির কাঁপা কাঁপা হাতে একটি লাশের মুখের উপরে কাপড়টা সরালো আর দেখলো রাসেলের লাশ। রাসেলের গলা কেটে, হাতের রগ আর পায়ের রগ কেটে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে ওকে। রাসেলের লাশ দেখে আর সহ্য করতে পারলো না বৃষ্টি। কান্নায় ভেঙে পড়লো ও। শ্রাবণও এসে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলো ওকে, কিন্তু কিছুতেই বৃষ্টির চোখের পানি যেন আর বাদ মানছে না। তারপর কাঁপা কাঁপা হাতে স্নেহার মুখের উপর কাপড়টা সরালো বৃষ্টি। স্নেহার মুখের কাপড়টা সরাতেই ভয়ে চিৎকার করে উঠল বৃষ্টি, আর চিৎকার করে মুখ লাগালো শ্রাবণের বুকে। কারণ স্নেহার মুখটা একেবারে থিতলি, চেহারাটা একদমই চেনা যাচ্ছে না। সারা মুখে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে। কি বীভৎস মৃত্যু! উফ, আর সহ্য করতে পারলো না বৃষ্টি। জ্ঞান হারিয়ে ঢলে পড়লো শ্রাবণের বুকে। বৃষ্টিকে কোলে তুলে নিয়ে ভিতরে চলে গেল শ্রাবণ। তারপর বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিল ও। তারপর বৃষ্টির জ্ঞান ফেরার আগেই দাফন কাজ সম্পন্ন করলো শ্রাবণ। শ্রাবণ আর বৃষ্টিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। রাতে জ্ঞান ফিরে নিজেকে বিছানায় আবিষ্কার করলো বৃষ্টি। সামনে তাকিয়ে দেখলো শ্রাবণ বসে আছে ওর পাশে, আর এক নজর তাকিয়ে আছে ওর দিকে। শ্রাবণকে দেখে ধরপড়িয়ে উঠে বসলো বৃষ্টি। তারপর শ্রাবণের হাত ধরে বলল, কে আমার ভাই আর ভাবিকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে শ্রাবণ? আপনি বলুন আমায়, আমি নিজে হাতে খুন করব তাকে। কে অপরাধ করেছিল আমার ভাই আর ভাবি যে এমন নির্মমভাবে হত্যা করলো ওদের? ওরা আমার বাবা মা ছিল শ্রাবণ, বাবা মা ছিল আমার। শান্ত হও বৃষ্টি। যে এই কাজ করেছে তাকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো তাকে আমি। কিন্তু তোমার শরীরও ভালো নেই বৃষ্টি, তুমি শান্ত হও। আমি অবশ্যই খুঁজে বের করবো আসল খুনিকে। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো বৃষ্টি। শ্রাবণ আর বাধা দিল না, কাঁদতে দিল ওকে। কেটে গেছে 15টা দিন। এর মাঝে আসল কালপিট সম্পর্কে অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলেছে শ্রাবণ, কিন্তু বর্ষা বা শ্রাবণের বডিগার্ড নাজমুল আর সৌরভের কোনো খবর পাওয়া যায়নি কোথাও। ওরা কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। এই কদিন পাগলের মতন খুঁজেছে শ্রাবণ ওদের, কিন্তু কোথাও পায়নি ওদের। বৃষ্টিও নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। শ্রাবণের অফুরন্ত ভালোবাসা আর স্নেহে। সেই দিন বৃষ্টির ভাই ভাবির মৃত্যুর জন্য বিয়ে হয়নি বৃষ্টি আর শ্রাবণের, কিন্তু ওরা তো আসলে স্বামী স্ত্রী হয়, তাই এক ছাদের নিচেই বাস করে দুজন। তবে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। তাই আজকে কোনো প্রকার আয়োজন বা অনুষ্ঠান ছাড়াই শুধু কাবিন কালমা পড়ে বিয়ে হচ্ছে শ্রাবণ আর বৃষ্টির। শ্রাবণ ওর প্রাণভোমরা বৃষ্টিকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই বৃষ্টির অমতে বিয়ের আয়োজন করেছে শ্রাবণ। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। বৃষ্টি মন খারাপ থাকলেও হাসি মুখেই কবুল 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 বলে দিল। বিয়ে হয়ে গেল শ্রাবণের সাথে ওর। আজ থেকে ওরা একে অপরের সারা জীবনের সাথী হয়ে গেল। আর কোনো বাধা আর কোনো সংকট রইল না শ্রাবণ আর বৃষ্টির মাঝে। রাতে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছে বৃষ্টি। নেই কোনো হাসি, নেই কোনো আনন্দ, বরং দু চোখ বেয়ে অঝরে ঝরছে নোনা জল। ভাইয়া ভাবি আর বর্ষাকে খুব মিস করছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার শব্দের ধ্যান ভাঙলো বৃষ্টির। বৃষ্টির সামনের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ রুমে ঢুকছে। শ্রাবণের মুখটাও কেমন মলিন হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ওর মনটাও ভালো নেই। শ্রাবণ বৃষ্টির কাছে এসে বৃষ্টির পাশে বসে কিছু বলতে যাবে, আর তখনই শ্রাবণের ফোনটা বেজে উঠল। না চাওয়ার সত্ত্বেও ফোনটা রিসিভ করলো শ্রাবণ। ওই পাশের ব্যক্তির কথা শুনে যেমন রাগে ফুটে উঠল শ্রাবণের মুখ, তেমনি দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। শ্রাবণ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল শ্রাবণ। শ্রাবণের চোখগুলো যেমন রাগে আগুন হয়ে আছে, তেমনি জল গড়িয়ে আছড়ে পড়ছে। বৃষ্টি শ্রাবণের এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারছে না, তাই শ্রাবণের কাছে হাত রেখে বৃষ্টি বলল,